This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন বেঙ্গল ব্রেকিং, আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি মঞ্জিরা, সঙ্গে রয়েছে আমি দীপ। আর আজ বেঙ্গল ব্রেকিং এর শুরুতেই মঞ্জিরা আমরা নজর রাখবো আরজি করের খবরে। দীপ যে কথা বলছিল, আরজি করের খবর আমরা প্রথমেই নজর রাখবো। তার কারণ কি? তার কারণ রাজ্যে পালা বদল হয়েছে, আর পালা বদলের পর আমরা কি দেখেছি? আমরা দেখেছি আরজি কর ফাইল খুলেছে এবং সেখানে 3 জন আইপিএস তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং একই সঙ্গে আমরা কি দেখেছি? আমরা দেখেছি অভিক দে, যে অভিক দে স্বাস্থ্য ক্ষেত্রে থ্রেট কালচারের অন্যতম হোতা, সেই হোতাকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আজকে রাজ্যপাল। এবং আজকে ঠিক কি বলেছিলেন তিনি সেটা যেমন আপনাদেরকে শোনাবো, একই সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিলোত্তমার বাবা এবং মা এবং পানিহাটির বিধায়ক। এই মুহূর্তে তিনি রত্না দেবনাথ এবং শেখর দেবনাথ। আপনাদের দুজনকেই টিভি9 বাংলায় স্বাগত। আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি আমি, এই যে রাজ্যপাল যে নির্দেশটা দিয়েছেন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ অভিকদের বিরুদ্ধে, কিভাবে দেখছেন আপনারা? আজ থেকে যখন জুনিয়র ডাক্তাররা আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছিলেন, তখন ওরা কিন্তু এই থ্রেট কালচারের ব্যাপারটা তুলেছিল সেই মিটিংয়ের মধ্যে। তখন আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন কাউকে অভিযুক্ত বলা যাবে না। তখন একটা তর্ক বিতর্ক সবার মধ্যে হয়েছিল, আপনারা সবাই জানেন, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এরকম 51 জনকে তথ্য প্রমাণ সহ তখন কলেজ সাসপেন্ড করেছিল আরজি কর হসপিটালে। আর অভিজ্ঞ তো আরজি কর হসপিটাল না, ও তো এসএসকেএম হসপিটালে একজন পিজিটি ছিল, সে যেভাবে হোক ভর্তি হয়েছিল। না, আমি একটু স্পেসিফিক প্রশ্নে আসি। রাজ্যপালের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আপনারা দুজন কিভাবে দেখছেন? একজন একজন করে বলেন যদি। আমি আসবো প্রত্যেকটা বিষয়ে। রাজ্যপালের এই সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাচ্ছি এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্ত আজ থেকে 2 বছর আগে মাননীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি আড়াল করে গেছেন। এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং আরও অনেক আছে, অভিষেক সেন, টোটাল 51 জন আরজি করে সমস্ত মেডিকেল কলেজগুলোতে এই সমস্ত থ্রেট কালচারের একটা লিস্ট তৈরি করা হয়েছিল এবং একটা কমিটি সে তাদের একটা শাস্তি দিয়েছিল। মানে আপনি খুশি? আমি একটুখানি পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ তার বক্তব্য জানতে চাইছিলাম। এই যে থ্রেট কালচার চলে স্বাস্থ্য দপ্তরে বা প্রত্যেকটা মেডিকেল কলেজে, সেখানে থ্রেট কালচারের এই মাথায় এই অভিক দে। আমরা হসপিটালে গিয়ে দেখেছিলাম এরা সিন অফ ক্রাইম যেটা বলছে, সেখানে উপস্থিত ছিল অভিক দে লাল জামা পরা, এটা আমরা দেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো রাজ্যপালকে ধন্যবাদ জানাই এবং এর বিরুদ্ধে সমস্ত তদন্ত হোক এবং সুষ্ঠুভাবে আমার মেয়ের ন্যায় বিচারের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি, সেটা আমরা বেশ বুঝতে পারছি। এই অভিক দেকেই ইন্দিরা মুখার্জি বলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এর সঙ্গে আরও ছিল বিরূপাক্ষ, একজন ছিলেন দেবাশিস সোম, তিনি ফরেন্সিক এক্সপার্ট, সত্যিই তিনি ফরেন্সিক এক্সপার্ট। আর আরেকজন ছিল আইটি এক্সপার্ট প্রসূন চট্টোপাধ্যায়। এরা সবাই ক্রাইম সিন যেটা বলেছে সেখানে ছিলেন। একটুখানি থামাবো, আমাকে মাফ করবেন, আপনাকে একটুখানি থামাচ্ছি, কারণ দর্শকদের একটু মনে করাতেও তো আমরা চাইছি। সেদিন ইন্দিরা মুখার্জি এই অভিকদের ছবি নিয়ে হাতে ধরে আমরাই খবর সবার আগে করেছিলাম যে ওই ক্রাইম অফ সিনে সেখানে উপস্থিত ছিলেন অভিক দে। ঠিক কি বলেছিলেন ইন্দিরা মুখার্জি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে? একবার শুনুন আপনারা। এখানে যারা আছে, এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লনেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এ যারা থাকেন তারা আছেন,
ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি ওয়ান স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভ্যান্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। এই বক্তব্য ইতিমধ্যে বিতর্ক ইতিমধ্যে দানা বেঁধেছে এবং ইতিমধ্যে এই অভিক দে, যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ইন্দিরা মুখার্জি সেদিন চিহ্নিত করেছিলেন, তিনি বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন আরএমও। তিনি নিজের প্রভাব খাটিয়ে পিজিটিতে চান্স পেয়েছিলেন। কিভাবে চান্স পেয়েছিলেন সেটাও প্রশ্নের মুখে। এবং এই অভিক দে থ্রেট কালচার স্বাস্থ্য দপ্তরে বা এই স্বাস্থ্য ক্ষেত্রে যে থ্রেট কালচারের একটা শুরু হয়েছিল তার অন্যতম হোতা ছিলেন এবং তিনি এই মুহূর্তে সাসপেন্ডেড। তার বিরুদ্ধে এই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। আমি আরও একবার রত্না দেবনাথের কাছে আসি। আমি কি ঠিক বললাম? অভিক দে এখন তো সাসপেন্ডেড, তাই তো? হ্যাঁ, এখন সাসপেন্ড, কিন্তু উনি স্বাস্থ্য দপ্তরে চাকরি ওনাকে দেওয়া হয়েছিল, স্পেশাল চাকরি, উনি মাইনাও পেতেন। মানে সাসপেন্ড হওয়ার পরেও? হ্যাঁ, সাসপেন্ড হওয়ার পরেও উনি চাকরিতে বহাল ছিলেন। মানে আপনি যদি আরেকবার আমাদের দর্শকদের জন্য বলেন যে সাসপেন্ড হওয়ার পরেও অভিক দে চাকরি করতেন এবং মাস গেলে তিনি স্যালারি পেতেন। হ্যাঁ, অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস এরা স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য ভবনে, এরা দুজনই একটা স্পেশাল ঘরের ভেতর বসে বিভিন্ন এরা চাকরি করতেন নামে। এরা হতে মানে কীভাবে থ্রেট কালচারটাকে চালানো যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই প্ল্যান প্রোগ্রাম ওখানে বসে করতেন। এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন ওদের বারাসাতে পোস্টিং দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু বারাসাতের বিভিন্ন বিক্ষোভের কারণে ওদের পাঠানো হয়নি। এই যে ইন্দিরা মুখোপাধ্যায় দেখাচ্ছেন লাল জামা পরা, ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার মেয়েকে গলা টিপে হত্যা করা হয়েছিল, কিন্তু কোনো রিপোর্টে আজ পর্যন্ত আমরা পাইনি যে আমার মেয়ের গলার সেই আঙ্গুলের ছাপ তোলা হয়েছে এবং কারোর সঙ্গে সেই ছাপ মেলানো হয়েছে। এই যে সন্দীপ ঘোষ, অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস মানে এক বেঞ্চে বসে আছেন, আপনারা দেখলেও বুঝতে পারবেন একজন এমবিবিএস এমও তিনি এমবিবিএস ছাত্রদের সার্টিফিকেট বিতরণ করছেন, এরকম ছবিও সামনে এসেছে আমাদের কাছে। কী করে পারেন এগুলো? এগুলো আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যেভাবে চালাতেন, ওনাকেও এই তদন্তের আওতায় আনা দরকার এবং ওনারও কঠোর শাস্তি হওয়া দরকার। উনি এই আপনি সমস্ত ভয়ঙ্কর অভিযোগ করছেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের দর্শকদের এই মুহূর্তে আমরা যে তথ্য দিচ্ছি সেটা ভয়ঙ্কর, যে একজন সাসপেন্ড হয়ে গেছে তারপরেও সে চাকরিতে বহাল রয়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরোটাই জানতেন। হ্যাঁ, অবশ্যই জানতেন, অবশ্যই জানতেন এবং তিনি জানতেন। থ্রেট কালচারগুলো ওখানে যিনি আরেকজন দেখা গেছে ডাক্তার, সে হচ্ছে মৌত্রিষা গড়াই, হ্যাঁ উনিও জড়িত এর সঙ্গে। তাকেও সাসপেন্ড করা উচিত ছিল। মৌতিসা গড়া যিনি গলা স্টেথো দিয়ে দেখাচ্ছেন, ডাক্তারবাবু ইনকোয়েস্টের পরে যাচ্ছেন, উনি ইনকোয়েস্টের সময় ছিলেন না, উনি ছিলেন অনেক আগে। একটা ক্রাইম সিনে কর্ডন করা দেখাচ্ছেন ডিসি সেন্ট্রাল, তাহলে একটা ডেড বডির পাশে কি করে ক্রাইম সিনে এত লোক প্রবেশ করে? আর কলকাতা পুলিশের সিপি যেখানে প্রেজেন্ট, তারপরে কি করে এই লোকগুলো ওখানে ঢুকলো? সেই প্রশ্নের উত্তরটা আমাদের জানা খুব প্রয়োজন আছে। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটু ক্লিয়ার করে জানতে চাইছিলাম, এই যে আপনি বললেন না যে আরো অনেকগুলো নাম তো রয়েছে, শুধু তো অভিজ্ঞ একা তা তো নয়, তদন্তের আওতায় কাকে কাকে আনা উচিত বলে আপনাদের মনে হয়? এই যে মৌতিসা গড়াইকে যে ছবিকে ইন্দিরা মুখোপাধ্যায় যারা দেখা গেছে, যাদের সবাই সাসপেক্টেড লিস্টে রয়েছে, তাছাড়াও সেদিন একটা ওখান থেকে প্যারেডের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে দপ্তর থেকেই এসেছিল একটা নির্দেশ, সেখানে 3 জনের নাম ছিল, কিন্তু হঠাৎ করে সেটা সরিয়ে দিয়ে হাতে লেখা 3 জনের নাম বেরিয়েছিল। আর প্যারেড কোনোদিনও আরজিকর হসপিটাল থেকে হয় না এবং এই পরে 2 বছরও হয়নি, আগেও কোনো দিন হয়নি। সেদিন প্যারেড নামে ভাওতাটা ওকে মার্ডার করার প্ল্যান করেই ওদের আগে আনা হয়েছিল
এবং ওরা সবাই সম্পূর্ণভাবে জড়িত এই খুন ধর্ষণের সঙ্গে। না হলে ওরা যদি 9:30টায় ডেড বডি দেখবে, তাহলে 5:30টার সময় প্যারেডের নাম করে ওরা কোথায় ছিল? প্যারেড তো হয়নি সেদিন, প্যারেডটা তাহলে হলো না কেন? এটাও আমাদের একটা প্রশ্ন রয়েছে এখনো। তার মানে আপনি এই মুহূর্তে যা যা বলছেন সেটা কিন্তু একটা বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলছেন। বৃহত্তর ষড়যন্ত্র। আমার মেয়ের খুন ধর্ষণ, এটা মানে প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ এবং বৃহত্তর ষড়যন্ত্রের শিকার আমার মেয়ে। এই এই তদন্ত যদি ঠিক মতন হয়, স্বাস্থ্য দপ্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। স্বাস্থ্য দপ্তরের যে অস্বচ্ছতা রয়েছে সেগুলো সম্পূর্ণ মানুষের সামনে চলে আসবে এবং প্রশাসন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবার স্বাস্থ্য বিভাগটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমি এখানেই একটা কথা বলতে চাইছিলাম যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা দেখেছি যে এই যে বদল হয়েছে, বদলের পর স্বাস্থ্যক্ষেত্রে সংস্কার দেখছি আমরা। কারণ যে যে জায়গাগুলোতে প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ করার কথা বলা হচ্ছে, উত্তরবঙ্গে এইমস করার কথা বলা হচ্ছে, একই সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো বিষয়গুলো বলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে আরজিকর ফাইল খোলা হচ্ছে। এবং আমি দেখেছিলাম যে প্রধানমন্ত্রী আপনার মাথায় হাতও দিয়েছিলেন। আপনারা এই মুহূর্তে কতটা আশাবাদী এবং এই যে পদক্ষেপগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আশা আমি কখনো হারাইনি, আশা সব সময় ছিল। আমি ন্যায়ের পথে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা ছিল, তাই কোনো সময় আশা হারাইনি। এবং প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত তদন্তকে ধামাচাপা দিয়েছিলেন, অপরাধীদের আড়াল করতে চেয়েছিলেন। আর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি অপরাধীদের সামনে আনতে চাইছেন। এটাই দুটো সরকারের মধ্যে তফাৎ। আর এই আরও একবার আমি যেটা শুরু করেছিলাম আর কি, যে থ্রেট কালচার, এই থ্রেট কালচারের অবসান হবে বলে আপনারা মনে করছেন? কারণ এটা একটা অবশ্যই হবে। দাঁড়িয়েছিল। আমি এই স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতির জন্য আমার মেয়ের খুন হয়েছে, সেই দুর্নীতির শিকড়টা কতটা গভীরে সেটা আমি দেখতে চাই। এই যে আমাদের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কতটা প্রভাব ছিল, তিনিই তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তার বিনা অনুমতিতে কিছুই হয়নি স্বাস্থ্য ওখানে। এমনকি আমার মেয়ের ডেথ সার্টিফিকেটটাও নকল দেওয়া হয়েছে, অরিজিনাল ডেথ সার্টিফিকেটও দিতে পারেনি স্বাস্থ্য দপ্তর। আমি এটা আরেকটু জানতে চাই, আপনি যদি আরেকটু ক্লিয়ারলি বলেন আমাকে, যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কথা বলছেন না, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছেন না, আর কোন কোন ক্ষেত্রে কিভাবে হয়েছে বলে আপনাদের মনে হয়? এবং এটা তো একটা লং জার্নি, আপনাদের একটা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, সেক্ষেত্রে আরও বেশি করে ফেস করেছেন আপনারা, সেক্ষেত্রে আরও ভালোভাবে বলতে পারবেন। আরও আপনারা যে ছবিটা দেখাচ্ছেন, সন্দীপ ঘোষ, অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস একই লাইনে বসে আছে। আজকে একটা জিনিস, হাসপাতালের সুপার প্রিন্সিপাল, তার সঙ্গে অভিজ্ঞ বিরূপাক্ষ বসার যে যোগ্যতা, সেটা যোগ্যতা সম্বন্ধেই তো সবার আগে কোশ্চেন ওঠে। তারা কি করে এখানে বসেন? এই লাইনে বসে আছে, যে ছবিটা দেখাচ্ছেন আপনারা, এই যে ছবি, ছবিটা আমাদের কেন দেখতে হবে? এরা কে? এই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, আর যাদের বাঁচানোর জন্যে সরকার ঝাঁপিয়ে পড়ে, মানে এদেরকে দিয়েই থ্রেট সিন্ডিকেটটা চলতো। আর অবশ্যই এদের চলবে, সঙ্গে এদের আরো সঙ্গেই একজন ছিলেন, তিনি এখন জেলে আছেন, আশিস পান্ডে। তিনিও এদের সঙ্গে যুক্ত ছিলেন এবং যুক্ত ছিলেন আমাদের এলাকার 3 জন, একজন পানিহাটির বিধায়ক, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, আর সোমনাথ দে চেয়ারম্যান, এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, যিনি কাকু বলে পরিচয় দিয়েছিলেন। এরাও তো এই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত হয়ে সমস্ত তথ্য প্রমাণ, লাস্ট প্রমাণটুকু এরা নষ্ট করেছেন। আচ্ছা, এখনো পর্যন্ত যা যা পদক্ষেপ হচ্ছে, আমি যেটা আগেও আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম, যে আরজিকর ফাইল খুলেছে সরকার বদলের পর, 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে, অভিজ্ঞদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের কথা রাজ্যপাল বলেছেন, এরপর আপনারা কি দেখতে চাইছেন? আমরা দেখতে চাইছি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক এবং তার যেন ফাঁসি হয়। আর আরও অনেক মানুষ রয়েছেন আমাদের সাসপেক্টেড লিস্টে। প্রথম যখন আমার মেয়েকে খুন করা হয়েছিল, তখন যদি 10-12 জন অ্যারেস্ট হতেন, এখন সম্পূর্ণভাবে তদন্ত করলে কমপক্ষে 50 জন অ্যারেস্ট হবেন। 50 জন? হ্যাঁ, একদম। তারা কারা? আপনি কয়েকজনের নাম বলেছেন। হ্যাঁ, বাকি কয়েকজনের নাম হয়তো আপনারা
খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, সেটা আমি এখন মানে বলতে এই চাইছি না। নামগুলোর বাদে আরো নাম রয়েছে। হ্যাঁ, আরও নাম রয়েছে। সেদিন রাত্রে আমার মেয়ের সঙ্গে যারা খেয়েছিল, যারা ডিনার করেছিল, তারা কোথায়? তারা জানে না 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া করলো, তারপরে সে ঘুমিয়ে পড়লো, এরকম কোনোদিন হসপিটালে হয় না। আচ্ছা, এই প্রশ্নটা তো তখনও উঠেছিল, কিন্তু হ্যাঁ। তারপর এই প্রশ্নটা নিয়ে কিন্তু আর কেউ সরব হয়নি, বা তারপরে কোনো উত্তরও আমরা পাইনি। না। প্রশ্নটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। এখনো পাইনি উত্তর আমি এটার, যে তারা জানে না, এটা হতেই পারে না। তারা সব জানে, কিন্তু সমস্তটা লুকিয়ে রেখেছে। এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি এদের সাহস জুগিয়ে লুকিয়ে রেখেছেন। একজন চিকিৎসক যিনি রাত্রিবেলা ডিউটি করতে গেছিলেন, কর্তব্য করতে গেছিলেন নিজের, তারপর তিনি বাড়িতে বাবা মার সাথে কথা বলে বাড়িতে গেলেন, হাসপাতালে গেলেন, সেখানে তিনি কাজ করছিলেন, কিন্তু তারপর তিনি আর ফিরলেন না এবং তার সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। নির্মম নৃশংস একটা খুন, হত্যা, মৃত্যু হলো। আপনার কি মনে হয় এ রাজ্যের বাসিন্দা হিসেবে এই সরকারি হাসপাতালগুলো একেবারে কি সেফ ছিল না এতদিন পর্যন্ত? না। এখন কিভাবে দেখতে চান? আপনিও তো এখন প্রশাসনের একটা পার্ট। আমি একটা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে একজন পেশেন্ট বাড়ির লোকের মতো স্বাস্থ্য পরিষেবা পাবে, এরকম একটা স্বাস্থ্য পরিষেবা দেখতে চাই প্রত্যেকটা হসপিটালে বা নার্সিংহোমে। যাদের শরীর খারাপ হয়, যারা পেশেন্ট হয়, তাদের যেন কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, আমি সেরকম একটা স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই। আপনি এরপর কিভাবে এগোবেন, মানে আপনার এরপর পদক্ষেপ কি হবে? আমার আগে মেয়ের ন্যায় বিচার, তারপর আর কোনো দিন যাতে কোনো মেয়ের এইভাবে ঘটনা না ঘটে, আর কোনো বাবা মায়ের যেন এই যে আমরা যে ব্যবস্থার সম্মুখীন হয়েছিলাম, আমাদের একটা ফোন কল গোটা জীবনটাকে আমাদের শেষ করে দিল। আমার মেয়ের চোখে জল ছিল না, রক্ত ছিল, তার সারা মুখটা খুবলে খুবলে নেওয়া হয়েছিল। এই নির্মম অত্যাচার কোনো মানুষের সঙ্গে না হোক, আর সে তো একজন ডাক্তার, তার সঙ্গে তো অবশ্যই হবে না। এরকম একটা স্বাস্থ্য পরিষেবা আমি চাই। বিধায়ক হওয়ার পর পানিহাটি থেকে, এবং এই ঘটনা তো আমরা সকলে জানি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার কি কথা হয়েছে? আশ্বস্ত করেছেন তিনি? অবশ্যই তিনি আশ্বস্ত আমাকে আগেও করেছিলেন। আমার মেয়েকে মাননীয় মুখ্যমন্ত্রী বোন বলে সম্বোধন করতেন প্রথম থেকেই। তো আমাদের বাড়িতে গিয়ে বলেছিলেন, আপনারা আমাদের কাছ থেকে কি আশা করেন? তখন ওর বাবা বলেছিল, আপনি আমার মেয়েকে বোন বলেন, তো বোনের ন্যায় বিচারের জন্য যা করার দরকার আপনি সেটা করবেন। তো আমাদের প্রধানমন্ত্রী আমাদের ওখানে এসেছিলেন, আমার মাথায় হাত রেখেছিলেন, বলেছিলেন আপনি অনেক সাহস দেখিয়েছেন। তারপরে বলেছিলেন 4 তারিখের পর আরজি করের ফাইল খুলবে। সত্যিই তারা কথা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি প্রণাম জানাই। আর আমি আমাদের মুখ্যমন্ত্রীকে বলেছি আমি মাসিমার সঙ্গে দেখা করব, মানে তার মায়ের সঙ্গে দেখা করব, প্রণাম জানাবো। উনি বলেছেন আমাকে নিয়ে যাবেন। শেখর দেবনাথের কাছে আমি যাই, আরও একবার আপনার কাছ থেকে আমি জানতে চাইছিলাম যে যে কথাগুলো আপনারা তো বলছেন, আমি আরও দর্শকদের জন্যই বারবার করে এটা জানতে চাইছি যে যে নামগুলো এখনো পর্যন্ত এসছে, এই তদন্তের আওতায় কাদের কাদের আনা উচিত, কাদের কাদের সামনে আনা উচিত? যারা বাইরে থেকে এসে নর্থ বেঙ্গল লবির একটা অংশ সেদিন হসপিটালে উপস্থিত সকালবেলা হয়ে গেছিল, এবং ক্রাইম সিনে যারা ছিল। আচ্ছা, এই গোটা জার্নিতে নর্থ বেঙ্গল লবির ভূমিকা কি, সেটা কি আপনারা বুঝতে নর্থ পেরেছিলেন বেঙ্গল কোনোদিন? লবির কিছু কিছু লোক, যেমন নামটা এখন বলতে পারছি না, সেটা আইনগত কিছু বাধা আছে। নর্থ বেঙ্গল লবির যারা যারা এখানে উপস্থিত ছিলেন, তাদের সবারই মানে তাদের বেশ কিছু এই হত্যাকাণ্ডের সঙ্গে, আমার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে তারা সরাসরিভাবে যুক্ত, এবং তাদের কঠোর শাস্তি হওয়া দরকার, এবং তাদের খুঁজে বের করা দরকার। এই যাদের এই যে অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাস দুজনকেই, এবং এই যে কলকাতা পুলিশের যিনি সিপি, প্রাক্তন সিপি বিনীত গোয়েল, ইনি সমস্ত ব্যাপারটা জানেন, অভিজ্ঞও পুরো ব্যাপারটা জানেন। তাদের কাছ থেকে কথাগুলো বের করতে হবে, কারণ বের করে প্রকৃত অপরাধীদের তাহলে সামনে আনা যাবে। এছাড়াও
আমার মেয়ের ডিপার্টমেন্টে যারা ভিপি এইচওডি তাদের এবং আমার মেয়েকে নিয়ে 30 জন পিজিটি ওখানে ছিল, বাকি 29 জন পিজিটি সবাই সবটা জানে কিন্তু বলছে না। এরা জেনে শুনে যে বলছে না এবং তারা ওখানে মিথ্যা সাক্ষ্য দিয়ে কোর্টকে বিভ্রান্তির দিকে নিয়ে গেছে, তারাও সমপরিমাণ দোষী। কারণ তা যেখানে একটা এত বড় ক্রাইম ঘটলো। আচ্ছা, এই যে মিথ্যা সাক্ষ্য দিয়ে কোথাও যদি আমি মনে করি, ধরে নিলাম যে ভয়ের কারণে তারা তাদের নাম যাতে সামনে না আসে সেই কারণে তারা হয়তো মিথ্যা সাক্ষ্য, এখন কি কেউ আসছে আপনাদের সাথে যোগাযোগ করার না, কেউ কি চেষ্টা না, করেছে? কোনোদিন কেউ আসে না। আমার মেয়ের ভিপির বাড়ি আমাদের বাড়ি থেকে হয়তো 10 কিলোমিটার দূরে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমাদের ফোনও করেননি, কোনোদিন দেখাও করেননি। তাছাড়াও স্বাস্থ্য এত দুর্নীতির মধ্যে যেখানে একটা ক্রাইম ঘটলো, স্বাস্থ্য দপ্তরের নারায়ণ স্বরূপ নিগম এবং আমার মেয়ের এই ডিপার্টমেন্টের এইচওডি ওখানে পিজিটি রুম যেটা বলে, মানে ওটা ওই পিজিটি রুমটা এবং তার পাশের বাথরুমটা পুরোপুরি ভেঙে উড়িয়ে দেওয়া হলো রাতারাতি। এবং সেখানে বাকি 29 জন পিজিটি, আমার মেয়েকে বাদ দিয়ে বাকি 29 জন পিজিটি সেখানে সাইন করলো। তারা কি বুঝলোই না কিছু যে এখানে আমাদের কলিগ মারা গেছে? আমি একটু থামাই আপনাকে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একটু শুনিয়ে নি দর্শকদের, আপনার কাছে আমি আসছি। এজ এ হোম মিনিস্টার আমি চার্জ নেওয়ার পরে মাননীয় চিফ সেক্রেটারি, মাননীয় হোম সেক্রেটারির কাছে রিটিন চেয়েছিলাম যে কলকাতা পুলিশের আরজি করের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কিভাবে হ্যান্ডেল করেছেন। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। তো ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত। আমি রত্না দেবনাথ এবং শেখর দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন, যদি একটা স্বচ্ছ তদন্ত করা হয় তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রথমেই পুলিশ অফিসার হিসেবে সেই 3 জনকে সাসপেন্ড করে দেওয়া দরকার রয়েছে এবং সেই মোতাবেকই কাজ হয়েছে এবং তারপরেই তদন্ত চলছে। আপনারা বলছিলেন যে আরো অনেকগুলো নাম আছে, যেমন হসপিটালের তখনকার অ্যাসিস্ট্যান্ট সুপার ডিপার্টমেন্টের সুচরিতা পাল, যিনি আমাদের বাড়িতে ফোন করেছিলেন, তাকে তো এই তদন্তের আওতায় সম্পূর্ণভাবে আনা উচিত। কেন তিনি সুইসাইড আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করলেন, একদম, কিন্তু সেটা এখনো হয়নি। তিনি কিন্তু এখনো বহাল তবিয়তে ওইখানেই চাকরিটা করছেন। এবং আমার একটা সরকারের কাছে এটা আমার একটা সাজেশনই থাকবে যে অ্যাসিস্ট্যান্ট সুপার যেখানে হবে সেখানে নন মেডিকেল লোক কেন থাকবে? এই যে এটা একটা কোশ্চেন আমার স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তরে থাকবে, যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার হবে তিনি কেন নন মেডিকেল লোক হবেন? আমাদের সময় একদম সংক্ষিপ্ত। সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলবেন? সন্দীপ ঘোষ তো সমস্ত পাণ্ডার মাথা, এবং সন্দীপ ঘোষকে তৈরি করেছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি প্রথম হসপিটালগুলোতে ভিজিট করতেন, তখনই এই হসপিটালগুলোকে নিজের যে একটা পার্টি ফান্ড বাড়ানোর যে সিস্টেম সেটাকে ব্যবহার করার জন্য এই হসপিটাল ঘুরে ঘুরে তিনি লোক খুঁজতেন কাকে কাকে কোন আসনে বসালে আমার পার্টি ফান্ডটা ফুলে ভেবে উঠবে। এই যে স্বাস্থ্য দপ্তরের যে পরিষেবা মানুষের পাওয়া উচিত সেই স্বাস্থ্য পরিষেবা কিন্তু মানুষ পেত না, যেটা মানুষের ন্যায্য অধিকার।
সেটা কিন্তু মানুষ পেত না। আশা করছি ভবিষ্যতে আর ধীরে ধীরে এই যে ব্যবস্থা চালু হয়েছে এই ব্যবস্থা ভেঙে নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক করতে এখনো সময় লাগবে। সাধারণ লোক স্বাস্থ্য একেবারেই ব্যবস্থা আমরাও আশাবাদী সাধারণ মানুষ তারা স্বাস্থ্য হ্যাঁ, পরিষেবা স্বাস্থ্য- পাবেন এবং এ ধরনের দুর্নীতি একেবারে মুক্ত হবে এই স্বাস্থ্য ক্ষেত্র থেকে। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনি আমাদের। নমস্কার।